আপনি ভারতের নাগরিক কেন? কারণ আপনার জন্ম ভারতে, নাকি আপনার বাবা মা ভারতীয় ছিলেন? উত্তরটা হয়তো আপনার কাছে খুব সহজ, কিন্তু একবার ভাবুন 1947 সালের সেই সময়টার কথা, যখন লক্ষ লক্ষ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে এক নতুন দেশের দিকে পা বাড়াচ্ছেন। এক সদ্যজাত শিশু যে হয়তো জন্মেছে পাকিস্তানের এক রিফিউজি ক্যাম্পে, কিন্তু তার বাবা মা মনে প্রাণে ভারতীয়, তার পরিচয় কি হবে? আজ আমরা ফিরে যাব সেই সময় যখন দিল্লির গণপরিষদে ভারতের ভাগ্য লেখা হচ্ছিল, আর সেখানে নাগরিকত্ব নিয়ে যে ঝড় উঠেছিল সেই বিতর্কই ঠিক করে দিয়েছিল আপনার আর আমার পরিচয়। সাল 1947 থেকে 1949, দেশ ভাগের ক্ষত দগদগে, একদিকে আনন্দের উৎসব, অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের কান্নার রোল। এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের নেতারা গণপরিষদে বসে ভারতের সংবিধান তৈরি করছিলেন। তাদের সামনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা ছিল, কে ভারতীয়? এই নতুন দেশের নাগরিক কে হবে? এই প্রশ্নটা কোনো সাধারণ আইনি প্রশ্ন ছিল না, এটা ছিল ভারতের আত্মার পরিচয় নিয়ে প্রশ্ন। বিতর্কের কেন্দ্রে ছিল দুটি ধারণা। একদিকে ছিল জাস সোলি, অর্থাৎ মাটির অধিকার। এর মানে যে এই ভারতের মাটিতে যে জন্মাবে সেই ভারতের নাগরিক। এটা ছিল জওহরলাল নেহরুর মতো নেতাদের পছন্দ। তারা একটি ধর্মনিরপেক্ষ উদার ভারত গড়তে চেয়েছিলেন, যেখানে ধর্ম বা বংশ নয়, জন্মস্থানই হবে পরিচয়ের ভিত্তি। অন্যদিকে ছিল জাস স্যাঙ্গুইনিস, অর্থাৎ রক্তের অধিকার। এর মানে নাগরিকত্ব পাওয়া যাবে বংশের পরিচয়, অর্থাৎ বাবা মা ভারতীয় হলেই সন্তান ভারতীয় হবে। দেশভাগের পর অনেকেই এই নীতির পক্ষে ছিলেন, কিন্তু সমস্যা ছিল জটিল। যারা পাকিস্তান থেকে সর্বস্ব হারিয়ে ভারতে আসছিলেন, তাদের জন্ম তো হয়েছিল আজকের পাকিস্তানের মাটিতে, তাহলে তাদের কি হবে? এই জটিল সমস্যার সমাধানের জন্য ডক্টর আম্বেদকরের নেতৃত্বে গণপরিষদ তিনটি প্রধান সূত্র তৈরি করে। প্রথম, আর্টিকেল 5, দ্য জেনারেল রুল। এটা ছিল সবচেয়ে সহজ নিয়ম। সংবিধান চালু হওয়ার সময় যারা ভারতে বসবাস করছিলেন এবং যাদের জন্ম ভারতে, অথবা যাদের বাবা মায়ের জন্ম ভারতে, অথবা যারা অন্তত 5 বছর ধরে ভারতে বাস করছেন, তারা সবাই ভারতের নাগরিক। এটা ভারতের বিশাল সংখ্যক মানুষের নাগরিকত্ব নিশ্চিত করে দিল। 2 নম্বর, আর্টিকেল 6, শরণার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। এটা ছিল সেই লক্ষ লক্ষ মানুষের জন্য যারা পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন। তাদের বলা হলো, আপনারা আমাদেরই লোক। একটি তারিখ ঠিক করা হলো 19 জুলাই 1948। যারা এর আগে ভারতে এসে গেছেন তারা সহজেই নাগরিকত্ব পাবেন, আর যারা এর পরে এসেছেন তাদের একটি ছোট রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ভারত কিন্তু তাদের জন্য দরজা খুলে দিয়েছিল। 3 নম্বর হলো আর্টিকেল 7 এবং সবচেয়ে বিতর্কিত ধারা। এখানেই শুরু হলো আসল ঝড়। আর্টিকেল 7 ছিল সেই সব মানুষদের নিয়ে যারা দেশভাগের পর ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন, কিন্তু পরে আবার ভারতে ফিরে আসতে চেয়েছিলেন। গণপরিষদের অনেক সদস্য তীব্র বিরোধিতা করে বলেন, যারা আমাদের দেশ ছেড়ে চলে গেছে তারা আমাদের প্রতি আনুগত্য দেখায়নি, তারা বিশ্বাসঘাতক, তাদের কেন ফিরিয়ে নেব? তারা তো গুপ্তচরও হতে পারে। তখন জওহরলাল নেহরু নিজে উঠে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বলেন, অনেকেই ভয়ে, আতঙ্কে বা বিভ্রান্তিতে পাকিস্তানে চলে গিয়েছিলেন। তাদের পরিবার এখানে, তাদের শিকড় এখানে। পরিস্থিতি শান্ত হলে যদি তারা নিজের ঘরে ফিরতে চায়, আমরা কি তাদের জন্য দরজা বন্ধ করে দেব? এটা অমানবিক হবে। ডক্টর আম্বেদকর বোঝান যে ফেরাটা এত সহজ হবে না। সরকারকে একটি বিশেষ পারমিট বা অনুমতিপত্র দিতে হবে। প্রত্যেকটি কেসকে আলাদাভাবে যাচাই করা হবে। এই বিতর্কের মধ্য দিয়ে ভারতের নেতারা রাগ বা প্রতিশোধের বদলে মানবতা এবং দূরদর্শিতার পথই বেছে নিয়েছিলেন। আমাদের সংবিধান নির্মাতারা জানতেন যে তারা শুধু সেই মুহূর্তের সমস্যার সমাধান করছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাস্তা খোলা রাখা দরকার, তাই তারা আর্টিকেল 11 যোগ করে। এই আর্টিকেল ভবিষ্যতের সংসদকে ক্ষমতা দেয় নাগরিকত্ব নিয়ে নতুন আইন তৈরি করার বা পুরনো আইন পরিবর্তন করার। আর এই ক্ষমতার জোরেই পরে 1955 সালের নাগরিকত্ব আইন এবং তার বিভিন্ন সংশোধনী, যেমন 86, 2003 বা 2019 সালে আনা হয়েছে। তাহলে গণপরিষদের সেই ঐতিহাসিক বিতর্কের ফসল কি ছিল? দেশভাগের ভয়াবহ যন্ত্রণা এবং ক্রোধ সত্ত্বেও ভারত একটি সংকীর্ণ ধর্মভিত্তিক পরিচয়ের বদলে একটি উদার এবং ধর্মনিরপেক্ষ নাগরিকত্বের ধারণা বেছে নিয়েছিল। তারা মাটির অধিকারকে সম্মান দিয়েছিল, শরণার্থীদের স্বাগত জানিয়েছিল এবং যারা ভুল করে চলে গিয়েছিল তাদের জন্য ফেরার একটি মানবিক পথ খোলা রেখেছিল।
আপনার আর আমার নাগরিকত্বের এই কাহিনী শুধু একটা আইন নয়, এটা ভারতের আত্মার পরিচয়, এটা সেই দূরদর্শিতার প্রমাণ যা ভারতকে একটি প্রজাতন্ত্র হিসেবে গড়ে তুলেছে।